আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ম্যাথমেটিক্স 3 পড়াবো, যার বিষয়বস্তু হচ্ছে 65931। আমি অধ্যায় 4 পড়াচ্ছিলাম, যার নাম হচ্ছে বৃত্ত, বৃত্তকলা এবং বৃত্তাংশ। তো আমি এখন পর্যন্ত এই চ্যাপ্টারটা 3টা পার্ট পড়িয়েছি, অর্থাৎ 3টা ভিডিও অলরেডি আপলোড হয়েছে। আজকে এটার 4র্থ ক্লাস। তাহলে শুরু করা যাক। একটি বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল 1320 বর্গ সেন্টিমিটার। এর ভিতরের ব্যাস 16 সেন্টিমিটার হলে এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এটা মূলত একটা রিকোয়েস্টেড ম্যাথ ছিল, আমাকে গত ক্লাসের মধ্যে কমেন্টে এই ম্যাথটা করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তো এই জন্য ফার্স্টে এটা দিয়ে শুরু করেছি। তো দেখো, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে প্রশ্নটা বুঝে নাও। প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলা হয়েছে যে একটা বৃত্তাকার রিং আছে, তাই তো? আচ্ছা, আমরা সবাই কি রিং চিনি? এই অঙ্কটা করার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিং কেমন সেটা আমাদের একটাবার মনে করা। আমরা সবাই নিঃসন্দেহে রিং চিনি। এখন জাস্ট একবার মনে রিংটা কেমন একটু মনে করে ফেলো। আমি রিং এর একটা চিত্র এখানে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। জাস্ট এই চিত্রটা একবার দেখো, দেখি জাস্ট রিংটা কেমন একটু চিন্তা করো। তো এই রিং এর চিত্রটা যদি আমি এখানে আঁকতে চাই তাহলে কেমন হবে একটু দেখো। আমি একটা রিং এঁকে নিচ্ছি। দেখো, আমি একটা রিং এঁকে নিয়েছি। বলো তো এখানে আমরা রিং আসলে কোনটাকে বলতেছি? রিং হচ্ছে এই অংশটা, তাই তো? রিং এর মধ্যে কখনো দেখেছো এই অংশটা ভরাট থাকতে? যদি ভরাট থাকে তুমি রিংটা ইউজ করবা কিভাবে? রিংটা ইউজ করার জন্য কি মাঝখানের অংশটা ফাঁকা থাকতে হয়, তাই তো? তার মানে আমার রিংটা হচ্ছে এই অংশটা। আমি একটু মার্ক করে দিই, দেখো। দেখো, তার মানে আমার এখানে রিং কোনটা বলো তো? আমি যে এখানে আঁকলাম অরেঞ্জ কালার যে অংশটা, সেটা হচ্ছে আমার রিং। তো আমাদের প্রশ্নে কি বলা ছিল? যে বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল হচ্ছে 1320। তার মানে এই অংশটার ক্ষেত্রফল, আমি এটাকে অরেঞ্জ কালারে দিব, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে 1320, তাই তো? জাস্ট এই অংশটা, এর বাইরে কোনো অংশ নেই কিন্তু। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, এর ভিতরের ব্যাস, ভিতরের কোন অংশটা বলো তো? ভিতরের বলতে এই অংশটা বুঝিয়েছে, কেমন? এই যে এখানে যেটা বৃত্ত হয়েছে, একটু খেয়াল করো, রিং এর মধ্যে দুইটা বৃত্ত পাই আমরা। একটা হচ্ছে এই যে একটা বৃত্তের বাহিরের অংশ, এই যে একটা বৃত্ত। তার মানে একটা রিং এর মধ্যে যদি সেই রিংটা বৃত্তাকার হয়, তাহলে সেখানে অ্যাকচুয়ালি দুইটা বৃত্ত হয়। একটা ভিতরের বৃত্ত, একটা হচ্ছে বাহিরের বৃত্ত। তো এর ভিতরের বৃত্তের ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার। দ্যাট মিনস তোমার এখান থেকে এই পর্যন্ত মাপ দেওয়া আছে কত? 16 সেন্টিমিটার। আমি একটু এখানে লিখে দিই, 16 লিখে দিলাম। তো দেখো, তারপর কি বলেছে? আমাদের প্রশ্নে চেয়েছে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত। বাইরের বৃত্ত বলতে কোনটা বুঝিয়েছে বলো তো? এই যে বৃত্তটা, তাই তো? আমরা যদি এটাকে কেন্দ্র হিসেবে বিবেচনা করি, তো এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে বাইরের বৃত্ত। আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করবো। একটু দেখো, এই মার্কগুলো ভুলে যাও জাস্ট সিম্পলি। মনে করো এখান থেকে এই পর্যন্ত একটা দাগ আছে, এটা হচ্ছে কি কেন্দ্র থেকে বাইরের বৃত্ত পর্যন্ত ব্যাসার্ধ। এখন আমি যদি কেন্দ্র থেকে আরেকটা ব্যাসার্ধ আঁকি এরকম, তাহলে কি হবে? কেন্দ্র থেকে ভিতরের বৃত্তে ব্যাসার্ধ। এখন আমাকে কি বের করতে বলেছে? এই কেন্দ্র থেকে বাহিরের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ বৃত্তের এই বৃত্তটার, যে বৃত্তটা আমার বর্ডার আছে সেই বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো আমরা ব্যাসার্ধটা কিভাবে নির্ণয় করব? আমাদের একটা মাত্র, আমাদের ক্লু আছে দুইটা। এক হচ্ছে যে এই রিংটার ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল দিয়েছে 1320, এবং বলেছে এই ভিতরের বৃত্তের ব্যাস 16। তো ভিতরের বৃত্তের ব্যাস দেওয়া আছে মানে কি এটার ব্যাসার্ধ দেওয়া আছে। কিরকম? আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, দ্যাট মিনস 8। তার মানে এখান থেকে এ পর্যন্ত মান আমরা জানি কত? 8। এই যে এখানে লিখি, এখানে তো তীর চিহ্ন দেওয়া আছে 8। আচ্ছা দেখো, আমরা এটা কিভাবে করব? আমরা কি করবো জানো? ফার্স্টে এই টোটাল বৃত্তটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে টোটাল বৃত্তটা হয়, অর্থাৎ বাহিরের যেই বৃত্তটা আছে সেই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করব। কি করব বলতো? এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর কি করবো জানো? এই ভিতরের যে বৃত্তটা, অর্থাৎ এই ছোট বৃত্তটা, যেটার ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, সেই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে আমি এখানে একটু লিখে দিব, এই বৃত্তটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করব।
বিয়োগফলটা কত হবে বলো তো? দেখো এই বৃত্ত থেকে যদি এই বৃত্তটা বাদ দিই, এই মাঝখানের অংশটা থাকে না, তাহলে বিয়োগফলটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল, তাহলে বিয়োগ করলে এটার মান আসবে হচ্ছে 1320। দেখেছ অঙ্কটা কি সহজ মনে হচ্ছে এখন? তার মানে আমাদের এই যে একটা সমীকরণ পাবো দুইটা ক্ষেত্রফলের বিয়োগফল থেকে, সেই ক্ষেত্রফলের বিয়োগফল থেকে আমরা কি পেয়ে যাব? বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। কিভাবে একটু দেখো, আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 8। তাহলে এই ছোট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই 8 স্কয়ার, তাই তো? আর বড় যে বৃত্তটা, এটা বৃত্তের আমাদের কি নির্ণয় করতে হবে? ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিব এই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। তার মানে আমরা ইকুয়েশনটা লিখবো এরকম, পাই আর স্কয়ার মাইনাস এই পাই 8 স্কয়ার ইকুয়াল টু কত? এই ক্ষেত্রফল, এই টোটাল ক্ষেত্রফল থেকে এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি, তাহলে কি এই অংশটা থাকবে না? হ্যাঁ, তাহলে এটার মান হচ্ছে 1320। দেখো এইখান থেকে আমরা আর এর মান, আর এখানে একমাত্র অজ্ঞাত রাশি, আর এর মান বের করে ফেলতে পারবো। না বুঝলে কোনো সমস্যা নেই, আমি এখন অঙ্কটা শুরু করব, তাহলে ইনশাআল্লাহ আশা করি বুঝে যেতে পারবা। মাথায় রাখবা এই অঙ্ক করার আগে তোমাকে ফার্স্ট জানতে হবে যে রিং অ্যাকচুয়ালি দেখতে কেমন, রিং এর ক্ষেত্রফল দেওয়া আছে বলতে কোন অংশটার ক্ষেত্রফল দেওয়া আছে, এটা তুমি যদি ক্লিয়ার হয়ে যাও, এই অঙ্কটা আসলে একদমই কঠিন না। তো দেখো আমি অঙ্কটা শুরু করে দিচ্ছি। আমরা ফার্স্টে কি করব মনে আছে? এই দুটো জিনিস আনার চেষ্টা করবো, অর্থাৎ এই ছোট বৃত্তের মানে ভিতরের বৃত্তের ক্ষেত্রফল এবং বাহিরের বৃত্তের ক্ষেত্রফল দুটো জিনিস আনার চেষ্টা করব। তাহলে আমরা ফার্স্টে কি করব? ধরে নিব বাহিরে যে বৃত্ত আছে তার ব্যাসার্ধ কত। এটা আমাদের প্রশ্ন না, এটা একটু চেয়েছে। ধরি বাইরের বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। টার্গেট কি? ক্ষেত্রফল, তাই তো? কারণ আমরা ক্ষেত্রফলের পার্থক্যটা জানি 1320। সুতরাং বাইরের বৃত্তে কি বের করবো? ক্ষেত্রফল বের করব। বাইরের বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? পাই আর স্কয়ার। আমরা ক্ষেত্রফলের সূত্র বসিয়েছি বর্গ সেন্টিমিটার। তারপর কি করব মনে আছে? ভিতরে বৃত্তের ক্ষেত্রফল বের করব। ভিতরে বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমাদের কি দেওয়া আছে? ভিতরে বৃত্তের ব্যাস দেওয়া আছে, সুতরাং এটাকে আমাদের ধরতে হবে? একদমই না, আমরা লিখবো দেওয়া আছে ভিতরে বৃত্তের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। এই লাইনটা জাস্ট এখন এখানে লিখে দিব, কপি পেস্ট। দেখো আমাদের তো ব্যাস দেওয়া আছে, কিন্তু আমরা কি ব্যাস নিয়ে কাজ করব? একদমই না, আমরা অঙ্ক করবো অল টাইম ব্যাসার্ধ দিয়ে। ব্যাস দিয়ে আমরা কখনো অঙ্ক করার চেষ্টা করবো না। বৃত্তের ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধ, তাই তো? 16/2 = 8 সেন্টিমিটার। সুতরাং ভিতরে বৃত্তের কি বের করবো মনে আছে? এই যে আমি লিখে দিয়েছিলাম, আমরা ক্ষেত্রফল বের করব, কারণ ক্ষেত্রফলের বৃত্তটা দেওয়া আছে। ক্ষেত্রফল ইকুয়াল টু, আচ্ছা আমি যে শর্টকাট করে লিখি তোমরা তো বুঝতে পারো তাই না? আমি তো মুখেও বলে দিই। শর্টকাট যে দেখে না বুঝো সে একটু শোনার চেষ্টা করবা যে আমি কি বলতেছি, তাহলে আশা করি বুঝে যাবা। পাই আর স্কয়ার, আর মানে কি? এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধর মান কত? 8, তার মানে আমরা 8 স্কয়ার লিখবো, এত বর্গ সেন্টিমিটার। এখন কি করবো মনে আছে? যে শর্ত মতে এই দুইটা ক্ষেত্রফলের বিয়োগফল কত, এই যে যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটা। সুতরাং শর্ত মতে বা প্রশ্ন মতে যেটাই লিখো, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। বড় কোনটা বলতো? নিঃসন্দেহে বাইরের বৃত্তটা বড়, তার মানে আমরা বাইরের বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাহলে পাই আর স্কয়ার মাইনাস পাই 8 স্কয়ার ইকুয়াল টু কত? 1320। টার্গেট কার মান বের করা? আর এর মান বের করা। দেখো আমাদের এই জায়গায় এই পাশেও পাই আছে, এখানেও পাই আছে, অর্থাৎ দুইটা পার্টেই পাই আছে। আমরা ফার্স্টে কি করবো জানো? এই পাইটাকে কমন নিয়ে নিব। তো পাইটাকে কমন নিয়ে নিলে এখানে কি থাকছে? আর স্কয়ার, এখানে কি থাকছে? মাইনাস 8 স্কয়ার ইকুয়াল টু 1320। আমরা পাইটাকে এখানে ভাগ আকারে নিয়ে আসবো, এখানে আর লিখবো না। আর স্কয়ার মাইনাস 8 স্কয়ার ভাগ করে এখানে নিয়ে আসতেছি। তো এখন দেখো পায়ের মানটা আমরা কত বসাবো? মনে আছে পায়ের মান কিভাবে বসাতে হয়? একটু লিখে নিন। পায়ের মান এমন ভাবে বসাতে হয়, যদি কাটাকাটি যায় অর্থাৎ ভাগ করা যায় তাহলে 22/7, আর যদি ভাগ করা না যায় অর্থাৎ ভগ্নাংশ যদি আসে তাহলে 3.1416।
এইভাবে বসানোর অনেক সুবিধা আছে, আগেও দেখিয়েছি যে দুইটা মান বসালে দুই রকম উত্তর আসে। তোমার যদি ভাগ যায় তাহলে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা আসবে, আর যদি ভাগ না যায় অর্থাৎ তুমি যদি পয়েন্ট মান বসাও নিঃসন্দেহে কি আসবে, পয়েন্ট উত্তর আসবে। যদিও এটা কোনো একটা সমস্যা না, এটা দিয়ে একটা মার্কসও কাটার কথা না, তারপর এভাবে দেওয়াটা ভালো। দেখো পায়ের মান আমরা বসাবো 22/7, কারণ হচ্ছে এই 1320 কে 22 দিয়ে ভাগ করা যায়, ইমপ্লাইজ r স্কয়ার মাইনাস, দেখো 8 স্কয়ার মানে কি 64। আর এখানে আমাদের যদি ক্যালকুলেশনটা করতে চাই কি হবে, দেখো ভাগ আকারে আছে, এটা গুণ আকারে লিখবো, তাহলে এটা কি ভগ্নাংশটা উল্টে যাবে না, তাহলে 22 ইন্টু 7টা কি উপরে চলে যাবে। এটা তোমরা সবাই পারো না। এই ক্যালকুলেশনটা যারা ভুল করে ফেলো তারা কি করবে জানো, তারা সাইটে রাফ করে নেবা, রাফ করে নিলে আর ভুল হবে না। এখন আমি ভাগ করে ফেলবো, ভাগ করে কাটাকাটি করবো আর কি, যাকে বলে 16 implies r square equal to 64 of r square minus এটা equal to 16 দিয়ে 7 গুণ করো 420 implies r square equal to, দেখো এটাকে আমি এই পাশে নিয়ে যাবো, তাহলে এটা মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে যাবে না। এখন আমরা ক্যালকুলেশনটা করে দিব, ইকুয়াল টু যোগ করে দাও 484। দেখো আমরা কার মান পেয়েছি, r স্কয়ারের মান পেয়েছি। মনে আছে আর কাকে ধরেছিলাম, দেখো আর ধরেছিলাম বাইরের বৃত্তের ব্যাসার্ধকে। আমরা যদি r এর মান পেয়ে যাই তাহলে তো আমরা কি পেয়ে যাব, উত্তর পেয়ে যাব, তাই তো। এখন আমরা r এর মান পেয়ে যাব, কিভাবে পাবো বলো তো, দেখো r স্কয়ার আছে, তার মানে আমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল করলে আমরা মান পাবো 22 সেন্টিমিটার, তাই না, তাহলে সেন্টিমিটার দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের উত্তর। অনেক বেশি কঠিন ছিল, একটু খাতাটা বাঁকা হয়ে আছে, আমি ঠিক করে নিচ্ছি। দেখো অনেক বেশি কঠিন কিন্তু ছিল না, তোমরা একবার প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবা। তোমাদের মাথায় রাখতে হবে যে রিং অ্যাকচুয়ালি কেমন, এই একটা জিনিস ছাড়া এখানে তেমন কিছু বোঝার নেই। রিং দেখতে কেমন ওইটা মনে রাখতে পারলে আমার মনে হয় অঙ্কটা তোমাদের জন্য অনেক সহজ হবে, তাহলে প্রশ্নগুলো বুঝতেও কঠিন হবে না। অনেক সময় এই প্রশ্নগুলো একটু ঘুরে আসে, যেমন রিং এর কথা বলেছে ঠিকই, কিন্তু রিং এর ক্ষেত্রফল বলে না, বলে হচ্ছে রিং এর ভিতরের বৃত্তের ক্ষেত্রফল অথবা বাইরের বৃত্তের ক্ষেত্রফল, তখন কিন্তু রিং এর ক্ষেত্রফল দেওয়া থাকে না। ভিতরের বৃত্ত কোনটা মনে আছে, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ভিতরের বৃত্ত, বাইরের বৃত্ত কোনটা, এই টোটালটা হচ্ছে বাইরের বৃত্ত। কিন্তু রিং কোনটা, রিং হচ্ছে শুধু এই অংশটা, এটা তোমরা কেউ ভুলিয়ে ফেলবা না। অনেক সময় প্রশ্ন দেখা যায় যে এরকম করে একটু ঘুরিয়ে আসে, যদিও কারিগরি শিক্ষা বোর্ডে খুব একটা ঘুরিয়ে আসে না, আর আমার মনে হয় না করোনাকালীনে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসবে, আমার মনে হয় তোমাদের হুবহু প্রশ্ন দিয়ে দিবে। আমরা আর কয়েকটা অঙ্ক করে ফেলবো আজকে। মূলত আমি বৃত্তাকার রিং, বৃত্তাকার মাঠ, বৃত্তাকার পথ, এই টাইপের সবগুলো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু পড়ানো যায়। তার পরবর্তী ক্লাসে আমরা বৃত্তকলার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ বৃত্তকলা, বৃত্তাংশ, এই রোলসটা পড়ে ফেলবো, তাহলে আমাদের মোটামুটি বৃত্ত চাপড়াটা ক্লোজ করে ফেলতে পারবো। আর আচ্ছা, আমরা পরের অঙ্কটা শুরু করি। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 4 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা কারিগরি শিক্ষা বোর্ডে 2007-এ আসছে, আরো বেশ কয়েকবার আসছে, বাকি সালগুলো মনে নেই, সাথে কথাই মনে আছে। আচ্ছা যাই হোক, আমরা ফার্স্টেই প্রশ্নটা বুঝে নিব, তারপর অঙ্কটা করবো। আমরা মূলত সব অঙ্কের মধ্যে প্রশ্নটা একটু বুঝে নিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করে তারপর অঙ্কটা করি, তাই না, এখানেও তার ব্যতিক্রম হবে না। দেখো কি বলেছে, একটা বৃত্ত আছে যার পরিধি ও ব্যাসের পার্থক্য দেওয়া আছে, তার মানে আমাকে ফার্স্টে জানতে হবে এই বৃত্তটার পরিধি কত। এই বৃত্তটা আঁকার জন্য চিত্র কোনো দরকার নেই, কারণ এখানে চিত্র না আঁকলে যে তুমি এটা বুঝতে পারবে না এমন কিছু না। আর এই অঙ্কটা মূলত বেশি ভাগে ক বিভাগ কিংবা খ বিভাগে আসে। যদি খ বিভাগে আসে তোমরা কি করবে, একটা বৃত্ত এঁকে ফেলবা, এখানে জাস্ট সিম্পল একটা বৃত্ত আঁকলেই হয়ে যাবে, কেমন, আর তেমন কিছু লাগবে না। আচ্ছা দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। বলেছে ওই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে, পাই আর স্কয়ার। তো আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই কি লাগবে, আর এর মান লাগবে, তাই তো। তো আর এর মান বের করার জন্য আমার ক্লো কি দিয়েছে, যে বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 4। পরিধি কত, যদি আমরা ব্যাসার্ধ যদি আর ধরি, যেখানে এখানে পাই আর স্কয়ার লিখেছি, তার মানে ব্যাসার্ধ নিঃসন্দেহে আর ধরেছি। যদি ব্যাসার্ধ আর হয়, পরিধি কত, 2 পাই আর, তাই তো।
আর ব্যাস কত? ব্যাসের কথা কি মনে আছে? ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাস হচ্ছে 2r, তাই তো? কেন 2r হলো মনে আছে? আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধকে দ্বিগুণ করলে ব্যাস পাওয়া যায়। তার মানে আমাদের ব্যাসার্ধ যদি r হয়, ব্যাসার্ধ কত? 2r। তো এই দুইটার বিয়োগফল কত? 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এরকম লিখবো 2πr - 2r = 4। এখান থেকে আমরা আর এর মান বের করে ফেলবো। এটা আসলে অনেক বেশি সহজ অঙ্ক, তারপর আমি ছোট্ট একটা অঙ্ক তো এজন্য করে দিচ্ছি। অনেকেই সহজ অঙ্কগুলো একটু গুলিয়ে ফেলো, এজন্য আমি করে দিচ্ছি। আমি বলেছিলাম যে ইম্পর্টেন্ট কোন অঙ্কই বাদ দিব না, সেটা সহজ হোক কিংবা কঠিন হোক, যেহেতু এটা ইম্পর্টেন্ট অঙ্ক তাই আমি বাদ দিচ্ছি না। দেখো এই অনুসারে আমরা এখন সাজিয়ে ফেলবো। লেখা কিন্তু শেষ, অঙ্ক কিন্তু এখানেই কমপ্লিট, কিন্তু আমরা এখন সাজিয়ে লিখবো, এটাই হচ্ছে আমাদের কাজ। ফার্স্টে আমরা কি করেছি বলতো? ব্যাসার্ধটা ধরে নিতে হবে কত? আর ধরি ব্যাসার্ধ = আর সেন্টিমিটার, তাই তো? তারপর কি দরকার? ব্যাস দরকার, পরিধি দরকার। সুতরাং ব্যাস = 2r সেন্টিমিটার, পরিধি কত? 2πr। এখানে এবং লিখে দিব 2πr সেন্টিমিটার। শর্ত মতে দুইটার বিয়োগফল কত হবে? 4 হবে। তাহলে লিখবো, সুতরাং এখানে না, এখানে লিখবো, নিচে একটা অঙ্ক করবো। শর্ত মতে 2πr - 2r = কত? 4। টার্গেট কার মান বের করা? আর এর মান বের করা। দেখো আমাদের এখান থেকে 2r কমন চলে যায়, আমরা 2r কমন নিয়ে নিব। আমি কমন নিতে পছন্দ করি, কমন নিলে জিনিসটা ছোট হয়ে যায় তো আমার ভালোই লাগে। ইমপ্লাইজ, দেখো 2, এখানে ইকুয়াল টু কোথায় গেল? 2 দিয়ে এই 4কে ভাগ করা যায়, তাহলে আমরা 2 দিয়ে 4কে এখান থেকে ভাগ করে দিব। r ইনটু পাই মাইনাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করতেছি 4কে, তাহলে 2। আচ্ছা, আর এর মান যেহেতু বের করা টার্গেট, আমরা এইটাকে ওই পাশে নিয়ে যাব, কিন্তু এখানে একটু ক্যালকুলেশন করে নিব। তোমরা এখানে চাইলে আর এর পায়ের মান 3.1416 এ বসাইতে পারো, আবার 22/7 ও বসাইতে পারো। 22/7 বসাবো আমি। বাকিটা এই পাশে, এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশে। বোঝা যাচ্ছে না? আমি তো অঙ্ক করেই দিচ্ছি। ইমপ্লাইজ r ইকুয়াল টু r ইনটু, কারণ এখানে আমার লসও করতে হবে, 7 22 - 7 ইকুয়াল ভেবেছিলাম হয়তো ভাগ যাবে, কিন্তু ভাগ যায়নি। আমরা মান 3.1416 বসালেই হয়ে যেত। সমস্যা নেই, আমরা এখানে ক্যালকুলেশন করে দেব। 15 ভাগ 7 2.14, তাহলে আর এর মান কত পাবো? 50/2.14, তাই তো? দেখো ক্যালকুলেশন করা শেষ, আমরা আর এর মান পেয়ে গেলাম কত? 0.93 সেন্টিমিটার। টার্গেট কি ছিল? ক্ষেত্রফল। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আমরা এখানে লিখবো। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার ইকুয়াল টু পাই ইনটু এটা, পাই এর মান 3.1416 বসিয়ে দিব, ইনটু আর এর মান হচ্ছে এটা হোল স্কয়ার। আমরা সবটুকু ক্যালকুলেশন করে মান পাবো হচ্ছে 2.72 এত বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আমি অঙ্কটা দেখো কোত্থেকে কই গিয়েছি, এখান থেকে এখানে শেষ করে এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর লাস্ট ফিনিশিং এখান থেকে শেষ করে এসে এখানে দিয়েছি। কেমন? বুঝতে কষ্ট হচ্ছে? আমি একটু দেখতে হবে আমারটা ডিপ ফোকাস হয়ে আছে নাকি বাঁকা হয়ে আছে, মোটামুটি বোঝা যাচ্ছে। যাই হোক, তো আমি অঙ্কটা 4 দিয়ে করেছি, তোমাদের বইয়ে আছে 45 দিয়ে করা, তোমরা 45 দিয়ে অঙ্কটা করবে। আমি এটার উত্তর বলে দিব। আমার গত ক্লাসে বলেছিলাম আমি যে অঙ্কগুলো করতে দিব সেই অঙ্কগুলো উত্তর করতে দিব, উত্তর তোমাদেরকে বলে দিব। তো যাই হোক, তোমরা যখন এটা 45 সেন্টিমিটার দিয়ে করবা তখন এটার উত্তর আসবে হচ্ছে, এখানে লিখে দিই, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলটা পাবো হচ্ছে 346.5 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। কেমন? কি দিয়ে এই উত্তরটা পাবা?
45 দিয়ে যখন করবা তখন এই উত্তরটা পাবা। 45 সেন্টিমিটার দিয়ে করবা। আমি আরো দুটো অঙ্ক করাবো, আর খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করাইতেই হবে, এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি পরবর্তী অঙ্কটা লিখছি। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির বিস্তার কত? তো আমরা এখন মূলত এই অঙ্কটা করব। আমি ছোট একটা কাজ করে নিব। এখানে দুইটাই অরেঞ্জ কালার হয়ে গেছে, এটাকে জাস্ট একটু আলাদা করে বক্স করে দিব। ওকে, তো দেখো এখন আমরা যে অঙ্কটা করছি সেই অঙ্কটা প্রশ্নটা কেমন কি বলেছে আমরা একটু প্রশ্নটা বুঝে নিব। অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা এখন একটা করতেছি, তাই না? এইটা অন্যরকম অঙ্ক করেছি, এখন অন্যরকম একটা অঙ্ক করছি। আগের অঙ্কটা যেহেতু দরকার নেই, আমি পেজটা একটু সম্পূর্ণ উপরে উঠিয়ে নিই, তাহলে অঙ্কটা করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পাবো। ওকে, মোটামুটি ঠিক আছে, চলবে। দেখো কি বলা হয়েছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তার মানে ফার্স্ট কথা আমার একটা কি আছে, বৃত্তাকার মাঠ আছে। আমি একটা বৃত্তাকার মাঠ এঁকে নিব। এখন আমি একটা বৃত্তাকার মাঠ আঁকতেছি, কেমন? শোনো, কিছু কিছু অঙ্ক আছে চিত্রটা যদি বুঝে যেতে পারো তাহলে অঙ্কটা অনেক ইজি হয়। তার মধ্যে ফার্স্ট যে অঙ্কটা করেছিলাম রিংয়ের অঙ্কটা, সেটা, এখন যে অঙ্কটা করাচ্ছি সেটা, এবং পরবর্তী যে অঙ্কটা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটা কি আঁকলাম বলতো, বৃত্তাকার মাঠ এঁকেছি, রাস্তা কিন্তু এখন পর্যন্ত আঁকিনি। তো এই বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তো আমরা এটা তো এঁকে নিলাম, তাই না? একটা বৃত্তাকার কি আঁকলাম, মাঠ আঁকলাম। একটু খেয়াল রাখো, আমি শুধুমাত্র বৃত্তাকার মাঠ এঁকেছি। তারপর দেখো কি বলেছে, ওই মাঠটিকে ঘিরে একটি রাস্তা আছে। ঘিরে শব্দটাকে একটু ফোকাস করতে হবে। ঘিরে আছে তার মানে কি, চারপাশ দিয়ে আছে। ঘিরে যেহেতু আছে তার মানে অবশ্যই এই রাস্তাটা কি এই মাঠের ভিতর দিক দিয়ে নয়, বাহিরের দিক দিয়ে আছে বলে কি মাঠটাকে ঘিরে রাখতে পেরেছে, তাই তো? তার মানে রাস্তাটা কোন দিক দিয়ে আছে, বাহিরের দিক দিয়ে আছে। তাহলে আমরা একটা রাস্তাও এঁকে ফেলবো। যেহেতু বৃত্তাকার মাঠ, রাস্তাটাও কি হবে, বৃত্তাকার হবে। দেখো আমি বৃত্তাকার মাঠের রাস্তা এঁকে ফেলতেছি। মাঠটা একটু ছোট নেওয়া দরকার ছিল, অতি উচ্ছ্বাসে একটি বিশাল বড় মাঠ নিয়ে ফেলেছি। তো দেখো আমি রাস্তা আঁকলাম, বলো তোমার রাস্তা কোনটা? এখানে এই অংশটা হচ্ছে রাস্তা, তাই তো? আর এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার মাঠ। আমি একটু দাগ দিব, অর্থাৎ এটা আমার মাঠের ব্যাসার্ধ। সম্পূর্ণ মাঠ বলা যাবে না, এই অংশটা হচ্ছে মাঠের ব্যাসার্ধ, আর এই অংশটা হচ্ছে কি রাস্তা। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, ওই রাস্তাটির, রাস্তাটি তো বুঝেছো, এই যে রাস্তাটির বাহিরের পরিধি। বাহিরের পরিধি বলতে কি বলতো, মানে বাহিরের যে বৃত্তটা আছে, বাহিরের বৃত্ত কোনটা, এই যেটা, তাই তো? এটা হচ্ছে তার বাহিরের বৃত্ত। বাহিরের পরিধি অর্থাৎ এই বৃত্তটার পরিধি, তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, কি ধরেছি, আর ধরেছি, তাহলে এটা পরিধি কত হবে, 2 পাই আর। কার ব্যাসার্ধ আর ধরেছি বলতো, ও সরি আমি একটু ভুল বলছি, ভিতরের পরিধি লেখা, আমি বাহিরের পড়তেছি কেন আল্লাহ জানে। রাস্তাটির ভিতরের পরিধি, ভিতরের পরিধি কোনটা, একটু রিপিট করি, সরি। আমি দেখো রাস্তাটির ভিতরের পরিধি, ভিতরের পরিধি কোনটা, ভিতর মানে এই যে ভিতরে যে বৃত্তটা, বাহির হলে এটা হতো, ভিতর হলে এটা, তাই তো? আমি এটাকে অন্য একটা কালার করব। ভিতর পরিধি বলতে এই বৃত্তটাকে বুঝিয়েছে। দুইটা বৃত্ত দুইটা কালার করা উচিত ছিল, তাহলে খুব সুবিধা হয়ে যেত বুঝতে। তো এই ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি, আচ্ছা বাইরের পরিধি কথাটাও আছে, বাইরের পরিধি 44 মিটার বড়। তার মানে আমাকে দুইটা বৃত্তের পরিধি জানতে হবে, এক হচ্ছে বাইরের পরিধি আর এক হচ্ছে ভিতরের বৃত্তের পরিধি। বাইরের বৃত্তের পরিধি যেহেতু আমরা আর ধরে ফেলছিলাম একটু আগে, আমরা এই জন্য ভিতরের বৃত্তটা ধরবো R1। তো এটা যদি ব্যাসার্ধ R1 হয়, তো এটা পরিধি কত হবে বলতো, 2πr1। আমরা পরিধি সূত্র পারি না, এই দুইটার পার্থক্য দিয়েছে কত, 44। দেখো তো কোনটা থেকে কোনটা বাদ দিবা, ছোটটা থেকে বড়টা বাদ দিবা নাকি বড়টা থেকে ছোটটা বাদ দিবা? নিঃসন্দেহে বড়টা থেকে ছোটটার পরিধি বাদ দিব। তার মানে আমাদের এখানে কন্ডিশনটা এরকম আসতেছে, 2πr মাইনাস 2πr1 ইকুয়াল টু 44। এখান থেকে আমাদের বলেছে রাস্তাটির বিস্তার কত, রাস্তাটির বিস্তার, তার মানে এই অংশটার বিস্তার, তাই তো? এটাই তো আমাদের রাস্তা।
তো আমরা যদি রাস্তাটির বিস্তার বের করতে চাই, বিস্তার মানে কি আমরা বুঝি? মানে আমাদের এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে, ব্যাসার্ধ যেহেতু দেখো এইখান থেকে এই বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি আমি এই বড় বৃত্ত, আচ্ছা দেখো এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি আমি ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিই, তাহলে এই অংশটুকু পেয়ে যাব না, এই অংশটুকু ব্যাসার্ধ পেয়ে যাব না। তার মানে আমাদের বিস্তার বের করতে হলে কি করতে হবে? এই বড় বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? আর বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিতে হবে, অর্থাৎ আর থেকে আমরা R1 বাদ দিব। এই দুইটা ব্যাসার্ধের পার্থক্য যত হবে সেটাই আমাদের কি আনসার হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? আমরা বিস্তারকে প্রস্থও জেনে থাকি অনেকে, তাই না? তো এটা কিভাবে বের করবো বলতো? এই ব্যাসার্ধ থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিলে এই অংশটা ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা। ঠিক সেভাবে আমরা এই অংশের প্রস্থ অর্থাৎ বিস্তারটা পেয়ে যাব। সেটা আমাদের কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। তার মানে আমরা যদি কখনো রাস্তার বিস্তার বের করতে চাই কি করব? বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। এই কথাটা তোমরা একটু মনে রাখবা। এই কথাটা তোমরা কখনো এলোমেলো করে ফেলবা না যে বিস্তার বলতে আসলে কি বোঝাচ্ছে, কারণ আমরা এর পরবর্তী যে অঙ্কটা করব সেই অঙ্কের মধ্যে এই জিনিসটা হয়তো কাজে লাগবে। কেমন? তার মানে আমাদের একমাত্র টার্গেট এখন কোনটা? এই দুইটা ব্যাসার্ধের মান বের করা, কারণ আমরা দেখেছি ব্যাসার্ধর বিগফলে আমাদের উত্তর। আচ্ছা, আমরা দুইটা ব্যাসার্ধের মান বের করার জন্য কোনগুলোতে যাব বলতো? এই যে একটা মাত্র অপশন আছে, দুইটা পরিধির পার্থক্য দেওয়া আছে, আমরা ওই রাস্তাতে এগোবো। তাহলে আমরা শুরুতে কি করে নিব? ব্যাসার্ধটা ধরে নিব, যেহেতু আমাদের কাজ শুধুমাত্র ব্যাসার্ধ নিয়ে, তাই না? কারণ ব্যাসার্ধ না ধরলে তো আমরা পরিধিটাও পাবো না। তাহলে আমরা ফার্স্টেই ধরি ভিতরে ভিতরে ব্যাসার্ধ। কত ধরেছিলাম? আগে যত ধরেছিলাম এখনো তত ধরবো। এই যে এটা ছিল আমার ভিতরে বৃত্ত, এটার ব্যাসার্ধ কত ধরেছিলাম? এই যে এখানে দেখো R1, R1 সেন্টিমিটার, সেন্টিমিটার না মিটার। সুতরাং ভিতরের বৃত্তের কি বের করবো আমরা? পরিধি, তাই না? কারণ আমরা পরিধির বিগফল বের করতেছি। পরিধি 2 পাই ইন্টু কি R1। আমরা পরিধি সূত্র পাই না সবাই? একটা তো ধরে নিলাম, আরেকটা কি করতে হবে? বাহির বৃত্তটা, এবং বাহিরের বৃত্তের ব্যাসার্ধ কি ধরেছিলাম? আর ধরেছিলাম। সেম আমরা এইভাবেই সেম করব, তাহলে এটা চেঞ্জ হলো না। আমি একটু দেখি এই অংশটা দেখা যাচ্ছিল কিনা। সব দেখা যাচ্ছে, নো প্রবলেম। একটু বাঁকা হয়ে আছে খাতাটা, বা খাতাটা ঠিক করে নিই। কিভাবে জানি বাঁকা হয়ে যায়, নাড়াচাড়া করি তো বেশি। আমি স্থির হয়ে বসতে পারি না, অনেক বেশি নড়াচড়া করি। ব্যাসার্ধ হচ্ছে R মিটার, সুতরাং বাহিরের বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই R মিটার। তারপর কি করব? এই যে এখানে কন্ডিশনটা, একটা মিনিট, এই যে এখানে কন্ডিশনটা দেওয়া আছে, অর্থাৎ রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, এই কন্ডিশনটা আমরা এখানে লিখে দিব। এই যেখানে আমরা ছোট করে লিখে দিয়েছিলাম। তাহলে শর্ত মতে বড়টা থেকে ছোটটা বাদ দিব। বড় কোনটা? বাহিরেরটা। তার মানে 2 পাই R মাইনাস 2 পাই R1 ইকুয়াল টু কত? 44। কি বের করবো মনে আছে? দুইটা ব্যাসার্ধর বিগফল, এই যেখানে দেখো লিখে দিয়েছি। দুইটা ব্যাসার্ধর বিগফল যেটা পাবো সেটা আমাদের কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। কেন? এই বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটা বাদ দিলে এই মাঝখানের অংশের বিস্তার পেয়ে যাব, সেজন্য উত্তর হয়ে যাবে। আমাদের রাস্তাটি বিস্তারই চেয়েছিল। তাহলে আমরা ফার্স্টে দেখো এখানে 2 পাই কমন যাচ্ছে, আমরা 2 পাইকে কমন নিয়ে লিখবো। 2 পাই কমন নিলাম, তাহলে কি থাকে? R মাইনাস এখানে হচ্ছে R1 ইকুয়াল টু 44। R মাইনাস R1 ইকুয়াল টু 44 ডিভাইডেড 2 পাইয়ের মান একটু পরে বসাবো, কে 44 ডিভাইডেড 2 ইন্টু পাইয়ের মান বসিয়ে দিব 22/7 নিঃসন্দেহে, কারণ দেখো 22 দিয়ে 44 কে ভাগ করা যায়। এখন আমরা জাস্ট ভাগ আকারে ছিল, এটাকে গুণ আকারে লিখবো। তাহলে 2 ইন্টু 22 হয়ে গেল, ওই 7টা উপরে উঠে যাবে। বাস হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশন করে দিব। দেখো ক্যালকুলেশন করে দিলে কি হয়? 22 দিয়ে 44 কে ভাগ দিলে 2 দিয়ে 2 কাটা চলে যায়, থাকে শুধু 7। বাচ্চাটা 7 একা পড়ে আছে। দেখো R মাইনাস R1, এটাই তো আমাদের উত্তর হওয়ার কথা ছিল। তার মানে আমরা R মাইনাস R1 মানে পেতে গেলাম কত? 7।
এখন আমরা কি লিখে দিব, সুতরাং রাস্তাটির বিস্তার ইকুয়াল টু 7 মিটার। রাস্তাটির বিস্তার ইকুয়াল টু 7 মিটার। অনেক বেশি কঠিন কি ছিল আসলে? একদমই কঠিন না। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। তোমরা অবশ্যই অঙ্কটা বাদ দিবা না, অঙ্কটা একটু চেষ্টা করবা করতে পারো কিনা। আর একটা অঙ্ক করাবো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখে একটা অঙ্ক তোমাদের আমি দিতে চাই, দেখা যাক কে পারো কে পারো না। অঙ্কটা আমি এখানে লিখবো, তাহলে অঙ্কটার সাথে মিল থাকবে। একদম হুবহু সেম না, কেমন? এই চ্যাপ্টার অঙ্কগুলো বেশিরভাগই কি একদম হুবহু সেম না, একটু একটু করে পার্থক্য দিয়ে অঙ্কগুলো আসে। তো একটু একটু করে পার্থক্য দিয়ে যে অঙ্কগুলো আসে, আমি যদি সবগুলো অঙ্ক করে দিতে চাই আমার অনেক ক্লাস লাগবে। আর এত অঙ্ক এখন আমি করাবো না, কারণ তোমাদের পরীক্ষাও সামনে চলে আসছে। আমার এখন আমি যেহেতু শুরু করেছি, এটা আমাকে শেষ করতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে। সুতরাং অনেক অঙ্ক করানো যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাতে হবে। তো যে অঙ্কগুলো করলে তোমাদের মোটামুটি পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সেই অঙ্কগুলো আমি করাবো। একটা অঙ্ক তোমরা করবা, দেখো আমি প্রশ্নটা একটু লিখে দিই এখানে, কেমন? একটি বৃত্তাকার বাগান একটি বৃত্তাকার পাকা রাস্তা দ্বারা পরিবেষ্টিত। বাগানের ব্যাস 60 মিটার। যদি বাগানের ও পাকা রাস্তার ক্ষেত্রফল সমান হয়, তবে রাস্তার প্রস্থ কত হবে? খুব তাড়াহুড়া করে একটু বুঝিয়ে দিব অঙ্কটা তোমরা কিভাবে করবা। দেখো একটু আগে আমরা, আচ্ছা আগে প্রশ্নটা বুঝে নিই। দেখো, একটি বৃত্তাকার বাগান একটি বৃত্তাকার রাস্তা দ্বারা পরিবেষ্টিত, এই কথাটি চিন্তা করো। মনে করো এটা হচ্ছে বৃত্তাকার বাগান, এই যে বাগানটা, কেমন? এই যে বাগানটা যেটা আমরা এখানে নিয়েছিলাম, এটা একটা বৃত্তাকার বাগান। সব অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, এটাকে আমি অন্য কালার দিতে হবে, গ্রিন কালার। তো এটা যদি আমার বৃত্তাকার বাগান হয়, মানে এই ভিতরে বৃত্ত দ্বারা আবদ্ধ যেটা, সেটা হচ্ছে আমার বৃত্তাকার বাগান। একটি পাকা রাস্তা দ্বারা পরিবেষ্টিত আছে, এটাকে মনে করবা পাকা রাস্তা, কেমন? এই যে দেখো পাকা রাস্তা দিয়ে পরিবেষ্টিত আছে না? আচ্ছা, বাগানের ব্যাস দেওয়া আছে, মানে কি এই বাগানটার ব্যাস দেওয়া আছে, রাস্তা সহ কিন্তু দেওয়া নেই। কার দেওয়া আছে? শুধুমাত্র বাগানটার দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মান দেওয়া আছে, তাই তো? এখান থেকে তোমরা ব্যাসার্ধ বের করে নিবা। যদি বাগানের ও পাকা রাস্তার ক্ষেত্রফল সমান হয়, দেখো ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আছে, তার মানে তুমি কি করতে পারবা, ক্ষেত্রফল ইজিলি বের করে ফেলতে পারবা। ক্ষেত্রফল যত পাবা, এই বাগানের ক্ষেত্রফল যত হবে, পাকা রাস্তার ক্ষেত্রফলও কি হবে, সেম হবে, তাই তো? অর্থাৎ এখান থেকে তুমি একটা মান তো পাবা, সেই মানটা কি হবে, পাকা রাস্তা, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল হবে সমান হয়। তবে রাস্তার প্রস্থ কত? দেখো একটু আগে আমরা এই প্রস্থ সম্পর্কিত অঙ্ক বলেছিলাম, তখন প্রস্থ ছিল না, তখন বিস্তার ছিল। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, এই রাস্তাটা, এই এই অংশটুকু কিন্তু বৃত্তাকার না, তাই না? এই অংশটা কি, জাস্ট একটা কি বলবো এটাকে, এটা কি বল, যেটাকে আমরা যেন প্রস্থ বলে থাকি বেশিরভাগ সময়, কিংবা প্রস্থ কিংবা বিস্তার দুইটা সেম কথা। বৃত্তাকার যদি হয় দুইটা জিনিস, তাহলে এই দুইটা বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধের বিগফলটা হয় হচ্ছে এই অংশটার বিস্তার বা প্রস্থের সমান। তার মানে আমাদের এখানকার প্রস্থ বের করতে হলে কি করতে হবে, এই টোটালটার, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ থেকে এই অংশটার ব্যাসার্ধ বাদ দিতে হবে। ঠিক আগের মতো আমরা যেমন ব্যাসার্ধ বিয়োগ করে মান পেয়ে গেছিলাম, এখানেও সেম ব্যাসার্ধ বিয়োগ করে কি পেয়ে যাবো, বিস্তার বা প্রস্থ পেয়ে যাব, তাই তো? ওকে, তার মানে আমার কি বের করতে হবে, দুইটা ব্যাসার্ধের মান বের করতে হবে সামহাউ। বের করতে পারবো না, বুদ্ধি খাটিয়ে বের করবা। কিভাবে বের করবা, ফার্স্টে একটা তো ব্যাসার্ধ দেওয়াই আছে, ওইটা তো মান বের করতে হবে না, ব্যাস দেওয়া আছে না, এই যে দেখো ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ বের করার কোনো বিষয়ই না, বাগানেরটা দেওয়া আছে। এখান থেকে ক্ষেত্রফল বের করে ফেলবা। তারপর যে ক্ষেত্রফলটা পাবা, সেই ক্ষেত্রফলটা কার সমান হবে, এই পাকা রাস্তার ক্ষেত্রফলের সমান হবে। ওই ক্ষেত্রফল থেকে তোমরা ব্যাসার্ধর মানটা বের করে নেবা। কিভাবে, মনে করো ওইটার মান ধরেছ R1, কেমন? R1 ধরো আগে, কার, যে পাকা রাস্তাটা আছে সেটার, বৃত্তাকার পাকা রাস্তা দ্বারা পরিবেষ্টিত না, অর্থাৎ এই বাহিরের বৃত্তের ব্যাসার্ধ ধরবো R1। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, পাই R1 স্কয়ার। ওইখান থেকে তোমরা লিখবা শর্ত মতে পাই ওয়ান স্কয়ার ইকুয়াল টু ওই যে ওই ক্ষেত্রফলটা পেয়েছো, তো এখান থেকে R1 এর মান বের করে নিবা। তারপর দুইটা বিয়োগফল হয়ে যাবে কি তোমার উত্তর। নিজে নিজে করে নিবা, দুইটা প্রায় সিমিলার অঙ্ক। আই হোপ তোমরা পারবা। খুব দ্রুত সেকেন্ড অঙ্কে চলে যাব, এবং আজকের মোটামুটি ওইটা করেই শেষ। আল্লাহ জানে কতক্ষণ হয়েছে, অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসটা মনে হচ্ছে।
আরেকটা অঙ্ক করানো পুরাই বোকামি হবে যদি আরেকটা অঙ্ক করাই আমি। আমার মনে হচ্ছে ওই অঙ্কটা একটু সব থেকে বড় ওই অঙ্কটা ছিল। তাহলে তোমাদের এই ক্লাসটা না হলেও 1 ঘন্টা ছাড়িয়ে যাবে, অনেক বেশি লং টার্ম হয়ে যাবে। আমাকে একজন রিকোয়েস্ট করছিলাম, ম্যাডাম 1 ঘন্টা ক্লাস আর দিয়ে না। ওর কথাটা আমি মানার চেষ্টা করি, এই জন্য আমার মনে হচ্ছে এটা না দিলেই ভালো হবে, কারণ ওইটা দিলে মিনিমাম তোমার 20 মিনিট লাগবে, এত বড় একটা অঙ্ক বুঝতে সময় লাগবে না বলো? আচ্ছা আমি জাস্ট একটু বলে দিই আমি কোন অঙ্কটা করাবো, তাহলে তোমরা হয়তো বা কেউ বলবা না ম্যাডাম ওই অঙ্কটা কোথায়, ওই অঙ্কটা কোথায়, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। একটু বলি শোনো। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 5 হেক্টর। মাঠের ভিতর সীমানা ঘেঁষে সমান বিস্তার বিশিষ্ট একটি পথ আছে। পথের ক্ষেত্রফল সমগ্র মাঠের ক্ষেত্রফলের 1 দশমাংশ হলে পথের বিস্তার কত? এই অঙ্কটা আসলে আমার করানোর ইচ্ছে ছিল, কিন্তু আমি দেখলাম ভিডিওটা অলরেডি আমার কত মিনিট হয়ে গেছে, অনেক মিনিট হয়ে গেছে। সুতরাং এটা করলে আমার 1 ঘন্টা তো ছাড়াবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ওর রিকোয়েস্ট আমি মানতে চাই, ও এত কষ্ট করে মেয়েটা এত সুন্দর করে বলবো ম্যাডাম 1 ঘন্টা ভিডিও আর দিন না। সুতরাং 1 ঘন্টা ভিডিও দেওয়ার ইচ্ছা নাই। যাই হোক তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করবো অবশ্যই। আর তোমরা অনেকে দেখলাম খুব শেয়ার করতেছো, আলহামদুলিল্লাহ তোমাদের শেয়ারের জন্য আমার দেখি মোটামুটি ভালো ভিউ আছে। আমি তো ভেবেছিলাম আমার এই ভিডিও মনে হয় 30-40টা ভিউ হবে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখি যে ভিডিও দেওয়ার সাথে সাথেই না হলেও 100টার মতো ভিউ হয়। ভালোই লাগে, তোমাদের কমেন্ট গুলা পড়তে ভালো লাগে। তোমাদের তোমাদের থার্ড সেমিস্টারের ওদের বেশি সারশব্দ পাই, তো তাই থার্ড সেমিস্টার ক্লাসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট সেমিস্টার অনেকদিন ধরে ক্লাস দিচ্ছি না, ফার্স্ট সেমিস্টার ছেলেরা শুধু বারবার বলতেছে ম্যাডাম আমাদের ক্লাস কোথায়, ম্যাডাম আমাদের ক্লাস কোথায়। ওদেরকে এখন অনলাইনে বেশি পড়ানো হচ্ছে, ভিডিও খুব কম দেওয়া হচ্ছে। থার্ড সেমিস্টারদের এত এত কমেন্টের জন্য ওদের ভিডিওগুলো খুব বেশি দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য ফার্স্ট সেমিস্টার ছেলেরা মেয়েরা একটু মন খারাপ করতেছে, বুঝছো? তো যাই হোক, কিছু তো বলার নাই, আমি চেষ্টা করি ভিডিওগুলো খুব দ্রুত করার জন্য। এমনও আমি আমার ইচ্ছা প্রতিদিন একটা একটা করে ভিডিও দেওয়ার জন্য, একটা ফার্স্ট সেমিস্টার একটা থার্ড সেমিস্টার এরকম করে দেওয়ার জন্য, কিন্তু আসলে আমার একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক আর কথা না বাড়ে, তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।